আহ আমরা যেটা এই চার্ট থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কিসে কিসে বাড়তেছে, আর সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কিসে বাড়তেছে আর কিসে কমতেছে। কারণ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের বাড়া কমাটা অনেকটা আসলে মানে একদম মানে উল্টা উল্টি হচ্ছে না। যেগুলো পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় তাদের কিছু কিছু অংশ, যেমন হচ্ছে তোমার হাইপোথার্মিয়া, আচ্ছা। পেইন, বা যেগুলো সিম্প্যাথেটিক রেসপন্স করে, বা আলফা ওয়ান এগোনিস্ট, এগুলো হচ্ছে আমার এসবিআর বাড়াচ্ছে। তাহলে এই চার্টের ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে যখন আমরা কোনো কেস করব, তখন আমাদের কিন্তু আমরা কিন্তু ঘুরে ফিরে একটা কথা বলি যে হাইপোক্সিয়া করবো না, হাইপারকার্বিয়া করবো না, অ্যাসিডোসিস করবো না, হাইপোথার্মিয়া করবো না। এবং তাহলে এগুলো কথাগুলো আমাদের ঘুরে ফিরে মনে থাকবে, কিন্তু যে কথাটা আমরা আসলে ভুলে যাই সেটা হচ্ছে আমাদের এখানে এয়ারওয়ে প্রেশারটাও কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে পিপ এবং হচ্ছে পজিটিভ এয়ারওয়ে প্রেশার, আমরা তো এখন পজিটিভ ভেন্টিলেশন করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পালমোনারি হাইপার মানে পিভিআর বাড়ানোর সুযোগ আছে। আচ্ছা, আর মেডিকেশন গুলোর নামগুলো মুখস্থ করতে হবে। মেডিকেশন নামগুলোর মধ্যে দেখো ভলাটাইল গুলো আছে, নাইট্রাস অক্সাইডও আছে। তাহলে নাইট্রাস অক্সাইড, ভলাটাইল, এগুলো কিন্তু আমরা কম বেশি না, আমরা সব জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে ইউজ করে থাকি। আচ্ছা, অন্যদিকে আমি যদি বলি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমায় রাখার বিষয়টা, তাহলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স আমার হচ্ছে নিউরাইশিয়াল দিলে কমে যায়। আবার হচ্ছে তোমার জেনারেল যদি আমি ডিপ করি এবং আমার বিটা টু অ্যাগনিস্ট ইউজ করলে আমার সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়। তাহলে এই দুটা হচ্ছে প্রথমত মনে রাখতে হবে। তারপর যদি তোমার মনে রাখতে ইচ্ছা করে যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে কিসে কিসে, সেটাও তুমি মনে রাখতে পারো, বা অথবা ইনক্রিজ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স সাথে মিলাই দেখতে পারো, যে মোটামুটি হচ্ছে মিলে যায় কিছু কিছু ফিচার। এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ এই জিনিসটা লাগবে, এটা যে কোনো ওটি যে কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে যে কোনো সময়টা তোমার কাজে লাগবে। তুমি জানবা মানে মানে তুমি এটাকে স্কিপ করতে পারবে না। এটা পাশে ট্রিপল স্টার, কোয়াড্রিপল স্টার, যত স্টার খুশি দিয়ে রাখতে পারো। আচ্ছা, এখন আসা চলো আমরা কার্ডিয়াকটা শুরু করি। কার্ডিয়াকের হচ্ছে পেজ নাম্বার 191। আচ্ছা, কার্ডিয়াকের মধ্যে মূলত যেটা এখানে ধরো অনেক কিছু তো দিয়ে রাখছে, আমরা কোয়েশ্চেনটা প্রত্যেকটা দেখে যাব। তারপর যেটা বলি সেটা হচ্ছে যে কার্ডিয়াক সার্জারি, যদি আমি মনে করি কার্ডিয়াক সার্জারি বলতে শুধু কার্ডিয়াক, আসলে কার্ডিও থোরাসিক, তো কার্ডিও থোরাসিক থেকে কোয়েশ্চেন কিন্তু একটা থাকে। হ্যাঁ, আমাদের সময় মনে হয় কার্ডিওপ্লেজিক সলিউশন আসছিল। তো কার্ডিওপ্লেজিক সলিউশন বা হচ্ছে আহ, মানে পুরা প্রসিডিউরটা আসবে না, কার্ডিওপ্লেজিক সলিউশন থেকে মূলত হচ্ছে কোয়েশ্চেনটা আসে। আচ্ছা দেখো আমরা এখানে কি পাই সেটা দেখি। প্রথম কোয়েশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য গোলস এন্ড অবজেক্টিভস অফ প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট অফ আ আম্মা, একটু দাঁড়াও। হ্যাঁ আম্মা। হঠাৎ করে আমার এখানে চলে গেছে কেন? আচ্ছা, আসো এটা শুরু করি। তাহলে প্রথম কোয়েশ্চেনটা দেখো যে প্রি গোলস এন্ড অবজেক্টিভস অফ প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট অফ আ কার্ডিও কোএক্সিস্টিং কার্ডিয়াক ডিজিজ। এখানে দেখো কোয়েশ্চেন গুলো দেখো, বলছে কি প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট কিন্তু চায় না, বলছে গোলস এন্ড অবজেক্টিভস অফ প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট অফ কার্ডিয়াক ডিজিজ ইনক্লুড। তাহলে যদি আমি গোলস এন্ড অবজেক্টিভস অফ প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি, এটা কিন্তু আমাদের ফেজের পড়া, ফেজের বেসিকের পড়া, যে প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট আমরা কেন করি। সাথে একটি ল্যাজ হিসেবে লাগাই দিচ্ছে কার্ডিয়াক ডিজিজ। তাহলে কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে আমরা এখানে কার্ডিয়াক ইনভলভমেন্ট গুলা হচ্ছে আনবো। মূলত আমার এখানে অ্যান্সারটা কি আসবে, আমরা প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট কেন করতে চাই? অ্যাসেসমেন্ট করতে চাই, আমি হিস্ট্রি নেবো, ইনভেস্টিগেশন করবো, এক্সামিনেশন করবো। হিস্ট্রিতে আমি দেখবো তার মানে এক্সিস্টিং আর আর কোনো, আমরা তো জানি তার কার্ডিয়াক ডিজিজ আছে, আর কোনো ডিজিজ আছে কিনা এগুলো আমি দেখতে চাইতেছি। তার সাথে আমার র্যাপিড বিলিং হচ্ছে, আমি তার কনফিডেন্স গেইন করতেছি, তার জন্য যেটা প্রপোজড সার্জারি সেটা ঠিক আছে কিনা,
সেটা দেখো কিন্তু আমার প্রি বল। অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। তাহলে এটা পাশে লিখে রাখো প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টের অবজেক্টিভস। ঠিক আছে? তাহলে প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টের অবজেক্টিভস মেইনলি এটা পাশে লিখে রাখো, প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট, প্রি অ্যানেস্থেটিক অবজেক্টিভ। আচ্ছা, গোলস এর মতো দেখো যে এখানে হচ্ছে যেহেতু পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ আছে, তাহলে আমাদের অবভিয়াসলি আমরা যখন অ্যাসেসমেন্ট করব হিস্ট্রি, আপু এক্সাম। আমি একটু বলেছিলাম কোন জায়গায় আছেন একটু বলেন কষ্ট করে, আমি একটু যে ফোন আসছিল আমার ফ্রেন্ডের আর ছিল। হ্যাঁ বলতেছি, এটা হচ্ছে বলতেছি যে এখানে যে প্রথম কোয়েশ্চেনটার মধ্যে বলতেছি কি প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টের। কোন বই আমি মানে খুলি নাই, বই আচ্ছা খুলি আচ্ছা, নাই। ভিউ পয়েন্টের ভলিউম 3 পেজ 191। ভলিউম পেজ 191। হুম, পেজ 191। একটু আচ্ছা, বিরক্ত করতেছে। পাইছো? হ্যাঁ আপু পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ পেয়ে ওকে গেছি ঠিক। পেয়ে গেছি পেয়ে গেছি। তাহলে যেটা বলতেছি যে এখানে মেইনলি প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টের অবজেক্টিভস গুলা জানতে চাইছে। তাহলে প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট অবজেক্টিভস কিন্তু আমাদের বেসিকের পড়া, ফেজের পড়া। তো বেসিক থেকে আমরা যেটা প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টের অবজেক্টিভ পড়ছি, এটা আমরা এখানে রিপিট করব পড়াটা, ওই সেম পড়াটা রিপিট করবো। তাহলে আমার দুইটা পড়া একসাথে হয়ে যাচ্ছে। প্লাস একটা পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ যদি থাকে তাহলে আমরা কি করব, দেখো এখানে যে বক্সটার মধ্যে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করতেছি, তার মেডিকেশন ম্যানেজমেন্ট করতেছি, তারপর তার টেইলরিং একটা প্ল্যান করতেছি যেটাতে আমার পেরি অপারেটিভ এমআই হার্ট ফেলিওর অ্যারিথমিয়া না হয়। আর কোনো ধরনের মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যদি থাকে সেগুলোকে আমরা ম্যানেজমেন্ট করতেছি। তারপরে দেখো নিচে লিখছে অবজেক্টিভস অফ দ্য প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্ট ইন কার্ডিয়াক ডিজিজ, আবার লিখছে বড় করে। এন্ড অবজেক্টিভস বলতে গোলস এন্ড অবজেক্টিভস মূলত সেম। এখানে যেটা লিখছে কোয়েশ্চেনটা আসলে একটা অবজেক্টিভস না, এটা হচ্ছে মূলত আমরা প্রি অ্যানেস্থেটিক অ্যাসেসমেন্টে কি কি করি। হ্যাঁ, হিস্ট্রি নিচ্ছি, এক্সামিনেশন করতেছি, ইনভেস্টিগেশন করতেছি, মেডিকেশনের একটা হিস্ট্রি নিচ্ছি, ফাংশনাল ক্যাপাসিটি দেখতেছি, তার প্রি অপারেটিভ কোনো অপটিমাইজেশন থাকে সেটা করতেছি, ইনফর্ম কনসেন্ট নিচ্ছি, পেশেন্ট এডুকেশন করতেছি। তাহলে এই কাজটা কিন্তু মূলত প্রি অ্যাসেসমেন্টের কাজ। দিস ইজ নট দ্য অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি উদ্দেশ্য, গোলস এন্ড অবজেক্টিভ কাইন্ড অফ সিমিলার। তো আমরা এখানে যদি গোলস এন্ড অবজেক্টিভ বলি, আমরা মূলত উদ্দেশ্যগুলোকে বুঝাবো। আর নিচে যেটা লিখছে সেটা কিন্তু আসলে অ্যাসেসমেন্ট কিভাবে করি সেটাই আসছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা দেখো যে রোল অফ প্রি অপারেট। হ্যাঁ, ইভালুয়েশন, ইভালুয়েশন অ্যাসেসমেন্ট সেম। আচ্ছা, এরপর হচ্ছে মেনশন হোয়াট ইজ দ্য রোল অফ প্রি অপারেটিভ ব্রিদিং এক্সারসাইজ ইন আ পেশেন্ট আন্ডারগো কার্ডিয়াক সার্জারি। তাহলে প্রি অপারেটিভ ব্রিদিং এক্সারসাইজ কি কি? দেখো প্রথম হচ্ছে একদম নিচে আসো যে কি কি টাইপের ব্রিদিং এক্সারসাইজ আমরা করি, মানে লাংস এর ক্যাপাসিটি বাড়ানোর জন্য। শ্বাসের যত ক্যাপাসিটি বাড়বে, আমাদের শ্বাস নেওয়া যত সহজ হবে, তত বেশি আমার সার্কুলেশন ইমপ্রুভ হবে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা রিডিং জেনে, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে বিএমআর বাদ দাও, ট্রিপল ভেসেল ডিজিজ এটা আমরা জানি। তারপর একটা টিক মার্ক দিয়ে রাখো যে কি কি আর্টারি ইনভলভ হয়। আচ্ছা, ইন্ডিকেশনস অফ সিএবিজি, সিএবিজি ইন্ডিকেশনটা রিটেনের জন্য আমরা এখানে পড়বো যে কোন কোন ক্ষেত্রে আমরা সিএবিজির জন্য যাব। আচ্ছা, এটা একটা দাগ দাও যে অ্যাকিউট এমআই, লাইফ থ্রেটানিং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এবং অথবা অ্যাট দ্য সেম টাইম উইথ আদার কার্ডিয়াক সার্জিক্যাল প্রসিডিউরে আমরা যাব। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনে এই যে এটা দেখো, থ্রি মেজর ডিটারমিনেন্টস অফ পেজ নাম্বার 194। হোয়াট আর দ্য থ্রি মেজর ডিটারমিনেন্টস অফ মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন? এটা জাস্ট একটু জেনে রাখার জন্য, ভিতরে পুরোটা পড়ার দরকার, শুধু প্রথম তিনটা লাইন দেখবা যে মায়োকার্ডিয়াল ওয়াল টেনশন, কন্ট্রাক্টরি, হার্ট রেট, এগুলা। এরপরে আর বাদ দাও, এখন আসো আমাদের ক্যাপিটালাইজেশন। এরপর আসো 198, আমাদের মূল যে পড়া সেটা হচ্ছে কার্ডিওপ্লেজিয়া বা কার্ডিওপ্লেজিক সলিউশন, এটাতে আসো। আচ্ছা, কোথাও কার্ডিও, কোথাও এটা 98 নাম্বার পেজে। পাশে পাশে হ্যাঁ, এটার পাশে পাশে। একদম মানে অনেকগুলা স্টার দিয়ে দাও, অনেক 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 স্টার। আচ্ছা, কার্ডিওপ্লেজিক সলিউশনের মধ্যে দেখো
এখানে প্রথম কথা হচ্ছে তোমার কার্ডিওপ্লাজিক সলিউশনটা কি। হ্যাঁ, কার্ডিওপ্লাজিক সলিউশনটা হচ্ছে যখন আমরা কার্ডিয়াক ওটি করি তখন আমরা ইন্টেনশনালি, শুরুতেই আছে সুন্দর করে দাও, ইন্টেনশনাল অ্যান্ড টেম্পোরারি কার্ডিয়াক অ্যারেস্ট caused by coronary perfusion with cold electrolyte solution primarily to allow cardiac surgery। তাহলে হোয়াট ইজ কার্ডিওপ্লাজিক সলিউশন ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট। পুরো কার্ডিওপ্লাজিক সলিউশনে যা যা আছে সবই আসলে ইম্পর্টেন্ট, এখানে কোনো কিছু বাদ দেওয়ার মধ্যে নাই। আচ্ছা, একটু দাঁড়াও ভাই, এখানে একটা জিনিস ছিল, আমি কোথায় রাখছি। আচ্ছা আচ্ছা, এখানে যেটা বই আছে সেটা তো আমি বইয়ে বলবো, আগে যেটা বইয়ে নাই সেটা বলে নিই। কার্ডিওপ্লাজিক সলিউশনের হচ্ছে তোমার একটা কম্পোজিশন আছে। আচ্ছা, এখানে একটা অপশন, একটা শীট ছিল না, এটা কি আছে তোমাদের কাছে? তোমাদেরকে তো দিছিলাম। শুরুতে কি আপু? দাঁড়াও আমি দেখি, একটু লাইনে থাকে, আমি বের করছি। আচ্ছা। এই যে ওর একটা আছে, দেখো থোরাসিক সার্জারি লেখা একটা শীট আছে, শুরুটা হচ্ছে ইন্ডিকেশন অফ ওয়ান লাং ভেন্টিলেশন দিয়ে। হ্যাঁ থোরাসিক, অনেকগুলো শীত তো। হ্যাঁ দেখো একটু খুঁজলে পাবা। পাইছি আপু। পাইলে এটা 52 নম্বর পেজে আসো। পাইছি, thoracic surgery, lung ventilation পাইছি। 52 নম্বর পেজে আসো। আল্লাহ। হুম। তাইতো, দেখো এখান থেকে Composition of কার্ডিওপ্লাজিক সলিউশন। আচ্ছা, এখানে দেখো কার্ডিওপ্লাজিক সলিউশনে মূলত হচ্ছে এগুলা লেখা ছিল হচ্ছে আমাদের কার্ডিয়াকে প্লেসমেন্টের সময় ওখানে ওটির ভিতরে, তখন ও হচ্ছে ছবি টবি তুল্লা পরে লিখছিল। আচ্ছা, এটা হচ্ছে কি যে কার্ডিওপ্লাজিক সলিউশনটা মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, একটা এক্সট্রা সেলুলার। ইন্ট্রাসেলুলার নাম হচ্ছে ব্রেড ব্রেড স্নাইডার, CH মানে স্নাইডার হবে না, ব্রেড স্নাইডার। হ্যাঁ, যাই হোক, মানে লিখতে পারলে হলো, এটাকে উচ্চারণ করতে বলবো না, এগুলা ভাইবাতে জীবনে হইবো না। আর এক্সট্রাসেলুলার মধ্যে হচ্ছে ডেলনিডো মডিফাইড সেন্ট থমাস, এটার অপর নাম হচ্ছে প্লেগিসল, এবং ব্লাড কার্ডিওপেজিয়া। যেটা ডেলনিডো সেখানে হচ্ছে ব্লাড আর ক্রিস্টালয়েডের মানে এই ইকুয়েশন হচ্ছে 1:4। আর যেটা ব্লাড কার্ডিওপ্লেজিয়া সেটা হচ্ছে উল্টা, মানে এখানে ব্লাডের পরিমাণ বেশি, 4:1। এখন তারপর দেখো এখানে লিখছিলাম যে এই যে আমরা সলিউশনটা বানাই, হ্যাঁ, যেটা আমরা কমনলি ইউজ করি ডেল নিডো। তাহলে ডেল নিডো যেটা আমরা বানাই তার পিএইচ লিখছিলাম উপরে, দেখো 5.5 থেকে 7.8, এবং অসমোলারিটি হচ্ছে 285 থেকে 300 মিলি অসমোল পার কেজি।
কম্পোজিশন একদম খাদানো মুখস্থ থাকতে হবে। বক্সটা সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম অ্যাসিটেট ক্লোরাইড এবং গ্লুটামেট। তারপর দেখো এরপরে লিখছে যে 1000 ml সলিউশন, মানে 1 লিটার যদি আমি বানাই তখন আমি কোনটা কত করে দিব। তাহলে প্রথম বক্সে হচ্ছে আমার কনস্টিটুয়েন্ট কি কি আছে। আচ্ছা, আর ডেলনিডো কিন্তু কিনতে পাওয়া যায় না, ডেলনিডো তোমাকে বানাইতে হবে। তাহলে বানানোর জন্য তুমি 1 লিটারের মধ্যে কত কত দিবা। তাহলে প্লাজমোলাইট দিবা 800 ml, ব্লাড দিবা 200। তাহলে আমরা ইকুয়েশনটা কিভাবে করছিলাম যে 1:4:1, ক্রিস্টালয়েড থাকবে 4 আর ব্লাড থাকবে 1। আচ্ছা, এবং এখানে পটাশিয়াম ক্লোরাইড ম্যাক্সাল সোডিবাইকার্ব লিগনোকেন ম্যানিটল কত করে দিব এটা আর এটা লেখা আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পুরা কার্ডিওপ্যাথি সলিউশনই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো ডোজ। ডোজ হচ্ছে বড়দের জন্য 20 ml পার কেজি, বাচ্চাদের জন্য 30 ml পার কেজি, সেকেন্ড ডোজ যাবে 10 ml পার কেজি। আচ্ছা, এখানে যেটা বক্স করছিল যে কনস্টিটুয়েন্টের পাশে যে পটাশিয়াম 1 ml ইকুয়াল 2 মিলি ইকুইভ্যালেন্ট, দরকার নেই, ওটা পড়তে হবে না, ওটা পড়ার কোনো প্রয়োজন নাই। এরপরের পেজে দেখো 53 নম্বর পেজে যে কম্পোজিশন অফ কার্ডিওপ্যাথিক সলিউশন এবং এটার ইম্পর্টেন্স কি। এটার ইম্পর্টেন্স এর মধ্যে দেখো সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ম্যাক্সাল বাইকার্বনেট ম্যানিটল আর হচ্ছে লিগনোকেন। এখানে দেখো প্রথম গুলা যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ম্যাক্সাল বাইকার্বনেট ম্যানিটল এবং লিগনোকেন, এই পাঁচটা হচ্ছে আমাদের মেকানিজম, মানে ফাংশন সহ পড়তে হবে। মানে ফাংশন বলতে সে কি কাজ করতেছে। সোডিয়াম ক্লোরাইড কি কাজ করে, এক্সেস ওয়াটার অ্যাকুমুলেশন কে প্রিভেন্ট করবে। পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে, এখানে পটাশিয়াম ক্লোরাইডের মূল কাজটা কি, কার্ডিয়াক অ্যারেস্ট করবে ডিউরিং ডায়াস্টোল। কারণ কার্ডিয়াক সার্জারিতে মানে সার্জারিটা করবে কখন, ডায়াস্টোলের সময় হার্টকে অ্যারেস্ট করে তখন করবে। আচ্ছা, এবং রিডিউসিং মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড। ম্যাক্সালস কি করে, ম্যাক্সালস হচ্ছে তোমার পটাশিয়ামের যে ড্যামেজটা হয় সেটা থেকে প্রোটেকশন দেয়, অটোমেটিক রিদমোজেনিসিটাকে রিডিউস করে এবং ক্যালসিয়ামের এন্ট্রিটাকে সে কম করায়। আচ্ছা, এরপর বাইকার্বনেটের আসলে সোডিবাইকার্বের এটা লেখা নাই, সোডিবাইকার্ব ভিউ পয়েন্টের বক্সও নাই। আচ্ছা, ম্যানিটল দেখো, ম্যানিটল কি করতেছে, ওয়াটার অ্যাকুমুলেশন প্রিভেন্ট করতেছে, রিডিউস করতেছে, কার্ডিয়াক ফাংশন বাড়াচ্ছে। আর লিগনোকেন কি করবে, মেমব্রেন স্টেবিলাইজিং ফ্যাক্টর, কারণ এটা তো অ্যান্টি অ্যারিথমিক আমরা জানি, এবং অ্যারিথমিয়া রিডিউস করতেছে। আরো কিছু এখানে বাফার ইউজ করা হয়, হিস্টিডিন, তারপরে হচ্ছে এটা কি জানি, এটা হিস্টিডিন, তারপর হচ্ছে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড। এগুলা হচ্ছে মানে জাস্ট নামটা জেনে রাখো, লিখার দরকার নেই। এবার শুধু জেনে রাখো যে কি কি, মানে আরো কিছু বাফার গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এগুলো দেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম, যে এখান থেকে আমরা পড়তেছি হচ্ছে যে আমরা কার্ডিওপ্যাথিক সলিউশন কয় প্রকার আছে, কম্পোজিশন কি, আমরা কিভাবে বানাই, এবং এইসব যে কম্পোজিশন গুলো আমরা দেই সেটার উদ্দেশ্য কি বা সেটার ফাংশন কি। এখন আসো ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে আমাদের যে বক্সটা পড়ার দরকার নেই, যেহেতু আমরা ভিতরেটা পড়তেছি বক্সটা পড়বো না। আমরা উপরের যে প্যারাটা এটা পুরোটাই পড়বো। এটা একটু মানে ইজি করে বলি, দেখো আমরা কার্ডিওপ্যাথিক সলিউশন বলতে কি, প্লেজিয়া, প্লেজিয়া মানে তো হচ্ছে হেমিপ্লেজিয়া প্যারাপ্লেজিয়া, মানে কি, যে তার উইকনেস বা হচ্ছে মুভমেন্ট হচ্ছে বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা ইন্টেনশনালি একটা কার্ডিয়াক অ্যারেস্ট করাবো একটা সলিউশন দেওয়ার মধ্যে দিয়ে, সেটাকে বলা হচ্ছে কার্ডিওপ্যাথিক সলিউশন। এটা সলিউশনটা কিভাবে দিব। আচ্ছা, বলতেছে যখন আমরা বাইপাসের মধ্যে পেশেন্টকে মানে ইনস্টিটিউশন শুরু করলাম, তখন আমরা একটা ক্যানুলায় ঢুকায় দেয়া হচ্ছে অ্যাসেন্ডিং আওতার মধ্যে। জিনিস একটু চিন্তা করো, আমার কথাগুলো শুনো, একটু চিন্তা করো, এটা মানে বুঝতে সহজ হয়। যখন বাইপাস করা হয়, হ্যাঁ, তখন ফার্স্ট অফ অল মানে আমাদের অ্যাসেন্ডিং আওতার মধ্যে একটা ক্যানুলা ঢুকায় দেয়। এই ক্যানুলার সঙ্গে চিন্তা করতে, এটা 18 গেজের ক্যানুলা, মানে একটা 20 গেজের ক্যানুলা এটা ঢুকাই দিল, এবং এটা ব্যাগ অফ মানে ওই যে কার্ডিওপ্যাথিক সলিউশনটা হচ্ছে এটার সাথে কানেক্ট করে দেওয়া হয়, হ্যাভিং এক্সক্লুডিং এয়ার বাবল। হার্টের কোনো কেসে আমরা বাবল দিতে পারবো না। আমরা কার্ডিওপ্যাথিক সলিউশনের ডেফিনেশনে বলছেন যে কোল্ড ইলেকট্রোলাইট সলিউশন। তাহলে সলিউশনটার টেম্পারেচার কত বলতেছে, ওরা ওরা বলতেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওটাকে আমি কি করলাম, ক্রস ক্ল্যাম্পিং করে ডিস্টাল টু দা ক্যানুল, মানে ক্যানুলার দূর থেকে আমি ক্রস ক্ল্যাম্পিং করলাম।
ক্ল্যাম্পিং করে আমি সলিউশনটাকে পার করাবো একটা প্রেসার দিয়ে। আচ্ছা, এরপরে যদি তোমার সাধারণত এই যে আমি প্রেসার দিয়ে সলিউশনটাকে পার করাচ্ছি, এই 100 থেকে 200 ml যাওয়ার পরেই অ্যাসিস্টল হয়ে যায়। কিন্তু 1 লিটার ইউজ করতে হয় কেন? 1 লিটার সলিউশন দেওয়া হয় কেন? অ্যাডাল্টদের ক্ষেত্রে 1 লিটার, বাচ্চাদের ক্ষেত্রে 20 ml/kg হিসেবে সলিউশনটা দেওয়া হয় ইন অর্ডার টু কুল দ্য হার্ট টু 10 to 12 ডিগ্রি। তাহলে সলিউশন দিলে আমার অ্যাসিস্টল হচ্ছে, আর সেই সাথে আমার হার্টের কুলিংও হচ্ছে। এই জন্য 100 থেকে 200 ml দিলে আমার অ্যাসিস্টল ডেভেলপ করে গেছে, কিন্তু বাকি আরো আমি 800 ml দিচ্ছি হার্টটাকে কুল করার জন্য। আচ্ছা, পিএইচ বলছি আমরা কত, 5.5 থেকে 7.8, এবং অসমোলালিটিও বললাম 285 থেকে 300 মিলি অসমোল। ফার্দার ইনফিউশন মে বি রিকোয়ার্ড টু প্রলং দ্য সার্জারি। এবং সেই সাথে যে কোল্ড স্যালাইন, মানে ওই ঠান্ডা স্যালাইনটা হার্টের আশেপাশে রাখা হয় হাইপোথার্মিয়া মেনটেন করার জন্য। তাহলে এখানে বলতেছে, তার মাঝখানে একটা কথা লিখছে, যদি অ্যাওর্টিক ভালভের ইনকম্পিটেন্স থাকে, আমরা তো অ্যাসেনিং অ্যাওর্টার মধ্যে দিচ্ছি কিন্তু ইনকম্পিটেন্স হবে, সেটা তো নিতে পারতেছে না, তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কর্নারি আর্টারিকে ক্যানুলেশন করার প্রয়োজন হবে। ওকে, এটা হচ্ছে একটা মানে তাহলে ইয়ার থাকার কথা। তাহলে প্রথম কথা হচ্ছে কার্ডিওলজি সলিউশন এমন একটা সলিউশন যেটা দিলে আমার ইন্টেনশনালি হার্ট অ্যারেস্ট করবে। কখন অ্যারেস্ট করতে চাই? আমি ডায়াস্টলের সময় অ্যারেস্ট করাইতে চাই। এখন ডায়াস্টলের সময় অ্যারেস্ট করানোর জন্য আমি কি করব? আমি একটা সলিউশন রেডি করতেছি। সাধারণত আমাদের দেশে আমরা ডেলনিডো ইউজ করে থাকি। ডেলনিডো আমি কিভাবে বানাই? ডেলনিডো হচ্ছে 1000 এর মধ্যে প্লাজমা নিব আমি 800, ব্লাড নিব 200। এখন এটা হচ্ছে যখন আমরা হার্টকে বাইপাসে নিয়ে যায়, বাইপাসে নেওয়ার পর আমরা অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে একটা হচ্ছে ক্যানুলা দেই, ক্যানুলার সাথে হচ্ছে আমরা এই সলিউশনের ব্যাগটাকে অ্যাটাচ করি। সলিউশনের টেম্পারেচার থাকতে হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাটাচ করার পরে আমরা এখানে সলিউশন দেওয়া শুরু, এবং হচ্ছে এবং ওই সলিউশন তো ক্ল্যাম্প না করলে তো এটা সারা বডিতে ছড়ে যাবে। অতএব আমরা এটা ক্ল্যাম্প করি আর রাখি দূরে, আমার ক্যানুলা থেকে দূরে গিয়ে আমরা ক্ল্যাম্প করে রাখলাম। ক্ল্যাম্প করে রাখার পর আমি সলিউশন দেওয়া শুরু করলাম, কোনো বাবল আমি দিব না। সলিউশন যখন 100 থেকে 200 ml দিলাম, আমার হচ্ছে অ্যাসিস্টল হয়ে যায়। কিন্তু আমি হার্টটাকে আরো বেশি ঠান্ডা করার জন্য এটাকে আমি 1 লিটার দিয়ে দিই। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 20 ml/kg হিসেবে দিব। এবং এরপরে হচ্ছে দেখা যাচ্ছে আমার হার্টের টেম্পারেচারটা কমে আসে, কমে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। যদি এবং পরবর্তীতে আমার সার্জারির টাইম যদি আরো দীর্ঘ মানে লেন্দি হয়, তাহলে সেক্ষেত্রে আমি আরো বেশি সলিউশন দিব। আর হচ্ছে যদি আমার দেখা যাচ্ছে আমার অ্যাওর্টিক ভালভের ইনকমপ্লিটেড আছে, ধরো AS AR কিছু একটা আছে, তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা করোনারি আর্টারিকে আলাদা করে কিন্তু ক্যানুলাইজেশন করে সলিউশন দিতে হবে। ওকে, তাহলে কার্ডিওপ্লাজিক সলিউশন থেকে আমার এখানে ডেফিনেশন কিভাবে কাজ করতেছি এবং কম্পোজিশনের প্রত্যেকটার কাজ বলতে হবে। ওকে, ডান। এখন আসো তারপরে কোয়েশ্চেন, যে এটা আমরা কোন কোন রুটে দিতে পারি। হুম, রুটে দেখো, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 199 নাম্বার পেজে, বাই হুইচ রুট সলিউশন ক্যান বি গিভেন। এটা হচ্ছে অ্যান্টারোগেট আর এটা হচ্ছে রেট্রোগেট। অ্যান্টারোগেট মানে হচ্ছে আমি ক্যানুলা করতেছি হচ্ছে অ্যাওর্টিক অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে, আর রেট্রোগেট হচ্ছে আমি করোনারি সাইনাসে করতেছি। তারপরে পারপাস অফ কার্ডিওপ্যাথিক সলিউশন, পারপাসের পাশে টান দিয়ে লেখো ইন্ডিকেশন, ইন্ডিকেশনস অফ কার্ডিওপ্যাথিক সলিউশন, এটা পড়বা ইন্ডিকেশন। আর এটা হচ্ছে কোনটা কমপ্লিট, ইন্ডিকেশন? এই যে পারপাসটা হচ্ছে ইন্ডিকেশন, ইন্ডিকেশন অফ কার্ডিওপ্যাথিক আচ্ছা, উপরে সলিউশন। না? হ্যাঁ, উপরে, মানে ওই পাতার 3টা কোয়েশ্চেনই পড়বা, উপরেরটা ছাড়া, কন্ট্রোভার্সি রিলেটেড টু দা কার্ডিওপ্যাথিক সলিউশন, এটা ছাড়া বাকি 3টা কোয়েশ্চেনই পড়তে হবে। পারপাস বা ইন্ডিকেশন, রুট, আর এটা হচ্ছে পসিবল কমপ্লিকেশন। ঠিক আছে, 3টা কোয়েশ্চেনই এখানে লাগবে। আচ্ছা, এরপরে দেখো একদম কার্ডিওপ্যাথিক সলিউশন নিয়ে বিশাল, কার্ডিওপালমোনারি বাইপাস নিয়ে একদম বিশাল করে একটা পড়া লেখা দিচ্ছে, এটা পড়ার আপু, কোনো একটা কথা বলি, আমাদের তো ইউরো সামনে, যে ইউরোটা একটু পরে নিলে ভালো হতো না? কোনটা, ইউরো ইউরো? ব্লক ফাইনাল দিচ্ছে। হ্যাঁ, ইউরো না নিউরো? ইউরোলজি, ইউরোলজি, ইউরো। প্রস্রাব, প্রস্রাব, প্রস্রাব। এত আগে কস না কে রে? আমি তো জানি না, আপনি জানেন না?
আমাকে ও শান্তিতে একবার বলছিল যে ইউরোলজি গাইডলাইন দিলে ভালো হতো। পরে তো আমি আর মানে খেয়ালও নাই, ভুলেও গেছি, আর হচ্ছে দেখিও নাই। এখন পরীক্ষাতে কারণ কবে পরীক্ষা ওইটার কবে? সামনে পরীক্ষা। কবে পরীক্ষা? পরীক্ষার তো ডেট কনফার্ম করে নাই, তবে মানে আহ, যেটা বুঝলাম যে আগামী সপ্তাহে হবে না, হয়তো বা পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। ও, তাহলে আহ ঠিক আছে, ইউরো শুরু করতে পারি তাহলে। আজকে কার্ডিওপ্যাথিক সলিউশন পর্যন্ত এতটুকু থাকুক, ঠিক আছে? ইউরোতে যাই আমরা তাহলে। আমরা তিনজনই দিব, আমি ইয়াসমিন আপু শান্তিরা তিনজনেরই পরীক্ষা। ইউরোলজিতে তো কোয়েশ্চেন তো বেশি কিছু না, মূলত হচ্ছে গিয়ে তোর ওই ওখানে আপু জেনারেল। কোশ্চেন না, পড়া কিভাবে পড়বো বলেন না, আমি তো বই তো স্লিপটা পড়বো, কিন্তু স্লিপ তো ইউরোতে তেমন কিছু নাই। আরে বাবা, তুমি স্মিথ স্মিথ ইও থেকে পড়বা, ওই জিনিস কেন ভাবছো? তুমি প্রথম কথা হচ্ছে তোমার কোয়েস তুমি তো পরীক্ষা দিবা, পরীক্ষায় তোমাকে তো লিখতে হবে। তুমি কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো দেখো, তোমার কিন্তু মানে ইউরোলজি আসলে জেনারেল সার্জারির মতোই জিনিসগুলো আসবে। আর এখানে ধরো তোর, হ্যাঁ, এখানে ফিওক্রোমোসাইটোমা ম্যানেজ করতে হবে, তাই না? হুম হুম। তাহলে তুমি প্রথমে ফিওক্রোমোসাইট টার্প তো পড়বাই। টার্প তো একটা পেট কোয়েশ্চেন আছে। টার্প ছাড়া তুমি এখানে ফিওক্রোমোসাইটোমা পড়বা, তুমি এখানে হচ্ছে ইউএসওএল পড়বা, হ্যাঁ, সক্রিয় লিথোট্রিপসি। তারপরে হচ্ছে আর হচ্ছে এখানে ইউরোলজিতে ল্যাপারোস্কোপিক কিছু ইয়া হয় কিনা, মানে এখানে আসলে ইউরোর ক্ষেত্রে স্পেসিফিক, মানে একদম ইউরোর জন্য, যেমন বোন সিমেন্ট সিনড্রোম বা ফ্যাট এম্বোলিজম এম্বোলিজম সিনড্রোম, এরকম কিছু তো স্পেসিফিক কিছু না, কিছু নাই। হ্যাঁ, এখানে হচ্ছে ঘুরে ফিরে ওই টার্প থাকে, বা একবার হচ্ছে আরটা ছিল হচ্ছে নেফ্রোলিথিয়াসিস না কি জানি আসছিল, তাই না? ইউরোতে কোয়েশ্চেন ওটা আসছিল। তারপরে হচ্ছে তোমার প্রোস্টেটের অপারেশন গুলো ট্রান্সপ্ল্যান্ট আসছিল। মাঝে মাঝে আসতে আছে, হ্যাঁ, রেনাল ট্রান্সপ্ল্যান্ট। ও আচ্ছা, রেনাল ট্রান্সপ্লান্ট, এটাই তো বল, আর কি লাগবে? এটা ছাড়া থাকলে আর কিছু লাগবে? আরে রেনাল ট্রান্সপ্লান্ট আছে, পড়াইলে তো মজাই তো। শুরু করবো নাকি? হ্যাঁ করেন আপু। করেন ওকে, আপু, কারণ আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কার্ডিওপ্যাথিক সলিউশনটা পড়া হয়েছে। এটার ওই শীট নাম্বারটা বলছি, হ্যাঁ, আফসানা থোরাসিক সার্জারি 52 নাম্বার শীট, এটা কিন্তু মনে রাখিস। হুম, আচ্ছা, ঠিক আছে। একটু এক- গুছাও ফেলতে আচ্ছা, হবে। এটা একটু ইয়া কর, আর আমি তাহলে মিটিংটা কেটে দিচ্ছি। ইন দা মিন টাইম আমি ইউরোটা একটু নিয়ে বসতেছি, আবার জয়েন করতেছি, কেমন? ওকে।